মঙ্গল গ্রহের আবহাওয়া গবেষণায় উঠে এলো নতুন তথ্য। মঙ্গল গ্রহের অভিযানের এখন অনেক আগে থেকেই ওখানকার যে আবহাওয়া তার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে, তা উঠে এলো সারা দেশ জুড়ে এবং তথা সারা বিশ্বের বিভিন্ন গবেষণার কাজের মধ্য দিয়ে। এবং সেই সমস্ত বিজ্ঞানীরা যারা তাদের গবেষণার মধ্য দিয়ে সেই মঙ্গল গ্রহের যে আবহাওয়া তার সম্বন্ধে ধারণা প্রকাশ করেছেন, তা বিভিন্ন জার্নালে প্রকাশিত এবং সর্বজন বিদিত। এবার আমরা এখন আমাদের মধ্যে পেয়েছি আমাদের ভারতবর্ষে যে দুজন প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে একজন আমাদেরই পাঁশকুড়ার যে ভূমিপুত্র অনির্বাণ মণ্ডলকে। তোমাকে জানাই ভয়েস অফ পাঁশকুড়ার পক্ষ থেকে স্বাগত। আচ্ছা, প্রথমে পরিচয়টা হয়ে যাক, আপনার পুরো নাম এবং আপনার বাড়ি সম্বন্ধে কোথায়, মানে বাড়ি কোথায় যদি বলেন। আমার নাম অনির্বাণ মণ্ডল, বাড়ি দক্ষিণ গোপালপুর, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। সভাপতি বোঝা যাচ্ছে উনি ছোটোবেলা থেকেই নিশ্চয়ই মেধাবী ছিলেন। তাও সরাসরি ওনার কাছেই আমি জেনে নেব যে স্কুল একদম ছোটো থেকে শুরু করছি, ঠিক আছে, যে পড়াশুনো কীভাবে কোথায় একদম স্কুল লেভেল থেকেই সেটা যদি একটু। আমার প্রথম স্কুল ছিল বিদ্যাসাগর নার্সারি স্কুল, সেখানে আমি ক্লাস 6 অবধি পড়ি। আর ক্লাস 7 থেকে ক্লাস 12 পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুল। আর তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএসসি অ্যান্ড এমএসসি ইন ফিজিক্স। সভাপতি, আমরা বুঝতে পারছি যে ওনার যে পড়াশুনো তো চলছিলই, তারপর উনি গবেষণার দিকে যান বা গবেষণার প্রতি আগ্রহ প্রকাশ করেন। তো একজন সাধারণ দর্শক হিসেবে জিজ্ঞেস করব যে মানে গবেষণা অনেক ধরনের তো বিভিন্ন রকম পথ আছে হায়ার স্টাডিজ ক্ষেত্রে, আপনার গবেষণার মানে সুযোগটা কীভাবে এলো বা ওর আগ্রহটা কীভাবে তৈরি হলো? মোটামুটি আমি যখন ক্লাস 10-11 যখন আমি ভর্তি হই তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল আমি পিএইচডি করব, রিসার্চ দিকে যাব। সেইভাবেই আমি ক্লাস 11-12 পড়াও পড়েছি, তারপরে বিএসসি হোক বা এমএসসি আমি সেভাবেই পড়ে গেছি। আর এমএসসির পরেও আমার যে ডিসিশান ছিল যে নেট গেট কিছু একটা এরকম এক্সাম দিয়ে সেটা কোয়ালিফাই করে যেরকম রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে ইন্ডিয়াতে বা যদি কখনো অ্যাব্রডের সুযোগ হতো সেই রকম আমার ইচ্ছে ছিল। আর সেরকমই আমি গেট কোয়ালিফাই করে এনআইটি রৌরকেল্লাতে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানেই আমি চান্স পাই তারপরে পিএইচডির জন্য 2021 সালে। তাহলে এখন রাউরকেল্লাতেই মানে ওটা চলছে, পিএইচডি চলছে না কমপ্লিট চলছে? ইটস অনগোয়িং। এখন আপনি ওখানেই থাকেন, মানে ওখান থেকেই পড়াশোনাটা চলছে না অন্য কোনো মানে বিভিন্ন কোনো সংস্থার সাথে যুক্ত এরকম কিছু? না, আমার কাজ যা হচ্ছে ওখানে রৌরকেল্লা এনআইটি রৌরকেল্লা থেকেই হচ্ছে। এবার হ্যাঁ, কোনো কাজের জন্য সব মানে বিভিন্ন দেশের বা বিভিন্ন অন্যান্য ইনস্টিটিউট ইন্ডিয়ারও তাদের আমরা হেল্প নিয়ে থাকি, বাট আমি যে কাজ করি সেটা পুরোপুরি এনআইটি রৌরকেল্লা থেকেই হয়। এবার মূল বিষয়ের যেটা ফিরে আসছি, যা নিয়ে এখন এই যে আলোড়নটা চলছে যে মঙ্গল গ্রহের, আমরা বরাবরই ভারতীয় হিসেবে গর্বিত যে আমরা বিভিন্ন রকম অভিযান চলছে যেগুলো মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন নতুন পথ বা দিশা খুলে দিচ্ছে। তো এই বিষয়টাই যদি একটু বলেন, যে বিষয় নিয়ে এখন আলোচনার যে প্রসঙ্গ, যে মঙ্গল গ্রহের যে আবহাওয়া, সেই বিষয়ে কি জানা যাচ্ছে বা তার সূত্রপাতটা কোথা থেকে হলো? এবার ধরুন আমি কোনো জায়গায় একটা বেড়াতে যাব, তো সেখানে যাওয়ার জন্য আমরা কি দেখি আগে সেখানকার ওয়েদার কীরকম থাকবে সেই সময় যে সময় আমরা যাব। তো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা অলরেডি চাঁদে মানুষ পাঠিয়েছি, আমরা চাইছি যে এবার মঙ্গল গ্রহে মানুষ পাঠাবো, বা এবার ধীরে ধীরে ওখানে আমরা যদি পসিবল হয় একটা কলোনাইজেশনও করতে চাচ্ছি, একটা স্টেবল একটা ওখানে সায়েন্টিফিক বেস থাকবে। তবে যেহেতু আমরা কোনো একটা পুরো অন্য গ্রহ ওটা একটা, তো সেখানে যাওয়ার জন্য আমাদের আগে কি জানতে হবে ওখানে ওয়েদার কীরকম কী হয়, কী হ্যাজার্ড আছে বা কী জিনিস বিপদ হতে পারে, সেটা মানুষের জন্য হোক বা যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে সেসবের জন্য। তো সেই জন্য আমাদের আগে থেকে ওখানকার বিভিন্ন আবহাওয়া বা বিভিন্ন ক্লাইমেট বিষয়ক যে বিভিন্ন স্টাডি করে আমরা সেটাই আগে থেকে মানে আমরা বুঝতে চেষ্টা করছি যে কী জিনিসগুলো ফ্যাক্টর। যেমন আমাদের যে মেন উদ্দেশ্য ছিল সেখানে আমরা 3টে জিনিস দেখেছি। ডাস্ট স্টর্ম, যেটাকে আমরা বাংলা ধূলিঝড় বলতে পারি। ডাস্ট ডেভিল, এটা হচ্ছে গিয়ে একটা টর্নেডোর মতো, ছোট্ট টর্নেডো যেরকম বড় আকারের, একটা ছোট্ট টর্নেডোর মতো বলতে পারি। আর মঙ্গল গ্রহে ওয়াটার আইস ক্লাউডটাকে, আমাদের যেমন যে মেঘ হয় সেখান থেকে বৃষ্টি পড়ে, সেটা ওখানে ওরকম জলকণা থাকে না, ওটা জলটা যেহেতু ওখানে টেম্পারেচার আর প্রেশার অনেক কম সেই জন্য ওটা আইস ফর্মে জাস্ট মানে ওটা বরফ হয়ে থাকে। এই 3টে জিনিস নিয়ে আমরা ওখানে আমাদের যে রিসার্চটা ছিল আমরা সেই গবেষণাটা ওটা নিয়েই করেছিলাম।
ওখানকার গবেষণা যে মূল বিষয়টা আমরা বুঝলাম যে আবহাওয়া সংক্রান্ত, এবং উনি যেটা বললেন যে কোনো জায়গায় যাওয়ার আগে তার সম্বন্ধে জেনে নেওয়া, এটা সত্যি মানে পরবর্তী ক্ষেত্রে আমাদের যে গবেষণা বা অভিযান তা অনেক নতুন পথ খুলে দেবে। ওখানের গড় তাপমাত্রা বা একটা সাধারণ প্রশ্ন আর কি, মানে এই জাতীয় যদি কিছু ধারণা দেন। হ্যাঁ, এবার ওটা ভ্যারি করে দিন, কেননা প্রথমত মার্সে যে মানে আবহাওয়া মানে অ্যাটমসফিয়ার যেটাকে বলি আমরা, বায়ুমণ্ডল খুব কম, মানে আর্থের প্রায় 1%। আর যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, মার্সের দূরত্ব আরও বেশি, সেই জন্য ওর অন অ্যান এভারেজ তাপমাত্রা -60°C আশেপাশে থাকে। খুব বেশি হলে সেটা এই সামথিং লাইক 5 থেকে 10°C হতে পারে। মিনিমাম ওটা -100°এর আশেপাশেও যেতে পারে। আমরা সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানতে পারছি। এটা একটা ব্যক্তিগত মানে তোমার মতামত জানতে চাইবো যে গোটা পৃথিবী জুড়ে বলো বা ভারতের বলো, এই যে অভিযান মানে মঙ্গল গ্রহে অভিযান বা অন্য কোনো গ্রহের অভিযান, এটা মানে কোন দিকে যাচ্ছে বা তাদের উদ্দেশ্যটা কী? হ্যাঁ, প্রথম উদ্দেশ্য একটাই, আমরা আগে গ্রহটাকে ভালোভাবে চিনব, ওখানকার আবহাওয়া চিনব, ওখানকার যে প্রাকৃতিক ঘটনাবলী সেগুলো আমরা ভালো করে চিনব, জিওগ্রাফি বা জিওলজি ওই জায়গার কি সেগুলো চিনব, যাতে আলটিমেটলি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ওখানে মানুষ যখন পাঠাবো, আমাদের যারা ওখানে মহাকাশচারী যারা যাবেন তারা যেন সেফ, তারা যেন সুস্থ থাকতে পারেন, তারা যেন সুস্থ সবলভাবে আবার পৃথিবীতে ফেরত আসতে পারেন, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। এবার যেহেতু আমাদের ওখানে কিছু মানে কী বলবো, আমাদের কোনো আইডিয়া বা ধারণা নেই, সেই জন্য আগে আমরা এরকম বিভিন্ন যেমন ইন্ডিয়ার যে মার্স অরবিটার মিশন বা মঙ্গলযান 1, আমেরিকার ওখানে মার্স রেকনেসেন্স অরবিটার আছে, এদিকে যদি আমি রোভার বা ল্যান্ডারের মধ্যে বলি নাসার পার্সিভারেন্স রোভার, কিউরিওসিটি রোভার আছে। তো এগুলোতে আমরা ওখানকার আবহাওয়া, ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আরও বেশি বেশি করে তথ্য জানার চেষ্টা করছি, যাতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি মার্স কী করে কাজ করে, যেটা আমাদের আলটিমেটলি ওইটাই গোল, যে মানুষ পাঠাবো যখন তারা যেন সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারে ওখানে। সবাই মিলে যে সমস্ত দেশগুলো বিশেষ করে মঙ্গল গ্রহ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, তাদের যে মূল উদ্দেশ্যটা কী সেই সম্বন্ধে জানবো। এখন একেবারে অন্য একটি বিষয়ে চলে আসি, যে এখনকার যে প্রজন্ম যারা এখন পড়াশুনো করছে, কেউ স্কুল লেভেলে বা কলেজ লেভেলে, এদের প্রতি তোমার একটা কিছুটা হলেও তোমার একটা অভিজ্ঞতা হয়েছে বা তোমার মানে আপনার যে পুরো অনেক দিন ধরে এইসবের সাথে যুক্ত, তাদের প্রতি কি বলার আছে? মানে আগামী সহজ কথায় বলতে গেলে আগামী প্রজন্মের যারা গবেষণার দিকে যেতে চাইছে তাদের প্রতি আপনার কি মতামত? ফলো ইউর প্যাশন। যদি প্যাশন থাকে ব্লাইন্ডলি ফলো করতে হবে, ঠিক হয়ে যাবে, বাকি সব নিজে থেকেই হয়ে যাবে। আমরা মোটামুটি ইন্টারভিউ একেবারে শেষের দিকে। আমিও পাঁশকুড়াবাসী এবং পাঁশকুড়াবাসী হিসেবে সত্যিই গর্বিত অনুভব করছি বা গর্ব অনুভব করছি, যেখানে আমি একসঙ্গে বসে আছি। কিছুটা নার্ভাসও বলা যায়। তো এই বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। শেষে সেই স্বাভাবিক যে কমন প্রশ্ন বলা যায় যে তোমার অনুভূতিটা, ওভারঅল সব কিছু মিলিয়ে অনুভূতিটা কী? আমি ছোটো থেকে আমার স্পেস নিয়ে একটু ইন্টারেস্ট ছিল, মহাকাশ নিয়ে আমার ছোটো থেকে খুব ইন্টারেস্ট ছিল। আমি ছোটোবেলায় কখনো বোধহয় ক্লাস 10-এ পড়ি, তখন একটা টেলিস্কোপও জোর জবরদস্তি করেছিলাম, আর টেলিস্কোপটাও তখন বাবাকে দিয়ে কিনে এনেছিলাম। তো তখন থেকে আমার একটা ইন্টারেস্ট ছিল, আর আমি নিজেকে লাকি মনে করি যে এত দূর অবধি অ্যাটলিস্ট আমি আসতে পেরেছি। সেক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্টও আছে, সবারই একটা বা ওদিকে যদি আমি আমার ইনস্টিটিউটে কথা বলি, ইনস্টিটিউটে যে সাপোর্ট দিয়েছে সেটাও আমাকে ভাবতে মানে এই জন্য আমি নিজেকে লাকি মনে করি কিছুটা ক্ষেত্রে হলেও। আর তারপরে চড়াই উতরাই তো সব জায়গাতেই আছে, জীবনে পুরো চড়াই উতরে আছে, সেক্ষেত্রে আমারও ওদিকেও হচ্ছে। বাট আলটিমেটলি যেটা বলবো যে হ্যাঁ, আমি খুশি যে এইদিকে যেটা কাজ করছি, যেটা নতুন নতুন আরও মঙ্গল গ্রহের বিষয়ে জানতে পারছি, এগুলোতে আমি খুশি। একেবারেই আমরা সবাইকেই এটাই বলবো, আমাদের দর্শক বন্ধুদের, যে প্যাশনকে ফলো করো, যেমন আমরা শুনলাম, তা কিন্তু তার যে লক্ষ্য তার দিকে পৌঁছে দেবে। ভারতীয় যে দুজন গবেষকের নাম উঠে আসছে, তার মধ্যে একজন হয়ে তার প্রতি একটা মানে নিজের যে অভিজ্ঞতাটা যে কেমন লাগছে? প্রথমত আমি খুবই গর্বিত যে আমি অ্যাটলিস্ট এই
প্রজেক্টের পার্ট হতে পেরেছিলাম। এই গবেষণার পার্ট হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। এবং সাথে অবশ্যই যেটা হচ্ছে গবেষণার মূল লক্ষ্য যে আমরা নতুন কিছু জানতে পারি। যখন এই নতুন জিনিসটা আমরা জানতে পারি সেটাই আমাদের কাছে আনন্দের। আর সেটা যখন বাকিরা মেনেও নেয়, বাকি যে দুনিয়ার বাকি যে সমস্ত বৈজ্ঞানিকরা আছে তারা যখন মেনে তখন আরও বেশি আনন্দ লাগে যে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি সত্যি নতুন নতুন কিছু জানতে পারছি। তখনই মনে হয় যে আমাদের এত যে খাটাখাটনি এটা সার্থক হচ্ছে। একেবারেই ওনার যে আগামী পথ আরও সুন্দর হোক এবং এই গবেষণা আরও এগিয়ে চলুক, আরও নতুন নতুন পথের দিশা দেখুক। ছেলের এই যে সাফল্য, এতে বাবা হিসেবে কেমন লাগছে, বা এই গর্ব তো অবশ্যই রয়েছে, এবং কি মানে আপনার ছেলেকে আপনি কি আশীর্বাদ হিসেবে কি বলবেন? আশীর্বাদ হিসেবে ওর লক্ষ্যপথে এগিয়ে যাক, লক্ষ্য পূরণ হোক, এটাই চাইবো। আর প্রথম থেকেই ও অনেক কিছু কথা যেগুলো মানে করেনি, ওর প্রথম থেকেই ফিজিক্স নিয়েই ওর ইচ্ছে ছিল। আমরা সেখানে স্যাক্রিফাইস করিনি, কারণ যখন বিএসসিতে ওর যখন তখন কিন্তু বেলুড় রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দুটোতেই কেমিস্ট্রি অনার্সের সুযোগ পেয়েছিল। আর সেকেন্ড লিস্টে এসেছিল সেন্ট জেভিয়ার্স কলেজে, কিন্তু তখনও দোটানায় আমরা বলেছিলাম তুমি তোমারটা দেখো, আমরা এখানে কোনো করবো না, আমরা কোনো চাপ দেবো না। তো আজকে সেই লক্ষ্য পূরণের পথে ও ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি করেছে সেন্ট জেভিয়ার্স থেকে। 1 বছর আইজার মোহালিতে ঘুরে এসছে, সেখানে ওর ঠিক মন পছন্দ হয়নি, তো ফিরে এসছে আবার সেন্ট জেভিয়ার্সে। তো সেন্ট জেভিয়ার্স থেকেই এমএসসি যথেষ্ট ভালো নিয়েই পাশ করেছে। এবং কোভিড পিরিয়ডে, সেই সময়টা কোভিড পিরিয়ডে ঘরে বসে ইন্টারভিউ দিয়ে এনআইটি রাউরকেল্লা থেকেও যে সুযোগটা পেয়েছে, এবং সেই সুযোগের এখন যেভাবে সদ্ব্যবহার করছে এবং আজকে যেভাবে প্রচারের আলোয় এসছে, আশা করি আগামী দিনে ও আরও মানে অন্তত বিজ্ঞানী হিসেবে পাঁশকুড়ার মুখ উজ্জ্বল করবে। এটাই বাবা হিসেবে, বাবা নয়, পাঁশকুড়ার মানুষ হিসেবে, পাঁশকুড়ার বাসিন্দা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া, যাতে ভবিষ্যতে ভারতবর্ষ অনেক ভালো বিজ্ঞানীদের জন্ম দিয়েছে, তো সেই রকমই একজন নামকরা বিজ্ঞানী আমার ছেলে হবে, এটাই আমার প্রত্যাশা। এখানেই তাহলে শেষ করছি। পাঁশকুড়া থেকে অনির্বাণ মণ্ডলের সঙ্গে আমি অক্ষয়, ভয়েস অফ পাঁশকুড়া।